তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, আজকে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পরীক্ষা ছিল এবং আজকের ক্লাসে তোমাদের সেট 2 অর্থাৎ ডে শিফটের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্নপত্রটা দেখাবো এবং এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে কিছু বিষয় তোমাদের বলার আছে। বিশেষ করে তোমরা যারা ডে শিফটে পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রশ্নপত্র কী হয়েছে, প্রশ্নপত্র অনেকটাই কঠিন হয়েছে। অর্থাৎ যেটা আমরা আশা করছিলাম তার থেকে অনেকটা পরিমাণেই প্রশ্নপত্র কঠিন হয়েছে এবং বিশেষ করে অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে সমস্যা হয়েছে। এই সমস্যার দুটো কারণ আছে। কি কারণ, এই দুটো কারণ আগে আমি আলোচনা করব, তারপর তোমাদের আমি প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা অনেকেই জানতে চাইছো যে এই সাবজেক্টের 5 নম্বর কত। 5 নম্বর হচ্ছে 15 নম্বর, অর্থাৎ মিনিমাম যদি 15 নম্বর না পাও এই সাবজেক্টে তাহলে তোমার সাপ্লি আসতে পারে নয়, সাপ্লি আসবে। 15 নম্বরের নিচে পেলেই সাপ্লি আসবে, 15 বা তার ওপরে পেলে ঠিক আছে। প্রথমে তোমাদের আমি 5 নম্বরটা বলে দিলাম। এবার যে দুটো কারণের কথা বলবো, যে কি কারণে প্রশ্নপত্র এত কঠিন হলো বা কেন ছাত্রছাত্রীরা লিখতে পারলো না, সেটার মূল দুটো কারণ হচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি বরাবরই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রশ্নপত্র কঠিন করে থাকে। অর্থাৎ 1-2 বছর বাদ দিলে গড়পড়তায় আমি প্রায় 10 বছর ধরে দেখছি, যখন সিবিসিএস সিলেবাস ছিল তখন থেকেই প্রায় প্রতিবারেই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রশ্নপত্র কঠিন হয়, ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। সেই কারণে কি হয় যে আমরা যখন ক্লাস করাই বা ইউটিউবেও ভিডিও পোস্ট করি বা আমাদের অনেক ছাত্রছাত্রী অফলাইন ক্লাস নিচ্ছে, তাদের আমরা প্রত্যেক সময়ে বলে থাকি যে ইএনভিএস সাবজেক্টের প্রশ্ন একটু বেশি তৈরি করতে হবে। এক্ষেত্রে কি হয়, অনার্সের ছাত্রছাত্রীদের একটা বিশেষ সমস্যা কি, অনার্সের ছাত্রছাত্রীরা অনার্সের সাবজেক্টটা ভালো করে পড়তে যায়, পড়তে গিয়ে এই সাবজেক্ট 2-4 দিন, বেশিরভাগ স্টুডেন্ট অর্থাৎ 95% স্টুডেন্ট বা তার বেশি স্টুডেন্ট এই সাবজেক্টটা অর্থাৎ ইএনভিএস সাবজেক্টটা খুব বেশি হলে 15 দিনের মতো বা 1 সপ্তাহের মতো টাইম দিয়ে পড়েছে। সেটার পরিমাণ হচ্ছে অনেক, 95% স্টুডেন্ট এরকম করেছে 15 দিন বা খুব বেশি হলে 15 দিন 20 দিন এই সাবজেক্টটা নিয়ে একটু দেখেছে বা পড়েছে, এবং সেক্ষেত্রে তাদের পরীক্ষা একটা খারাপ প্রভাব পড়েছে, কারণ সিলেবাস ঠিকভাবে দেখা হয়নি বা বিভিন্ন কারণ, প্রশ্নের সংখ্যা কম করা, ঠিক আছে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ কি, কিছু কিছু টিচার আছে, টিচার বলা ভুল, তারা টিচার নয়, ইউটিউব চ্যানেল, ঠিক আছে, বিশেষ করে একটা কপি স্টাডি বলে একটা ইউটিউব চ্যানেল তোমরা পাবে, সেখানে তোমাদের বারবার বলা হচ্ছে ফ্রি পিডিএফ, ঠিক আছে, ফ্রি পিডিএফ 4টে প্রশ্ন পড়ো। দেখো 4টে প্রশ্ন পড়লে তোমরা কখনোই 4টে প্রশ্ন বা 5টা প্রশ্ন পড়ে নিলে এক একটা ইউনিট থেকে এই সাবজেক্টের ওপরে কিন্তু কমন পাওয়া সম্ভব নয়। প্রথমেই জানতে হবে এই সাবজেক্টের ওপর অত কমন পাওয়া সম্ভব নয়। এক তো 3টে সেটে এখন প্রশ্নপত্র তৈরি হচ্ছে, আগে যখন সিবিসিএস সিলেবাস ছিল তখন এরকম হতো না যে 3টে শিফটে পরীক্ষা হচ্ছে, না, এখন 3টে শিফটে পরীক্ষা হচ্ছে, 3টে সেটে প্রশ্নপত্র তৈরি হচ্ছে এবং একটা প্রশ্নপত্রের থেকে আরেকটা প্রশ্নপত্র অনেক প্রায় 90% ভিন্ন, অর্থাৎ 90% বা 95% প্রশ্ন একটা সেট থেকে আরেকটা সেটে আলাদা। এক্ষেত্রে তো একটা সমস্যা হবেই, ঠিক আছে, যে বেশি প্রশ্ন তৈরি করতে হবে। না হলে যারা মর্নিং শিফটে পরীক্ষা দিয়েছে এবং যারা ইভিনিং শিফটে পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্ন কিন্তু অনেকটা তুলনামূলকভাবে সহজ, কিন্তু যারা ডে শিফটে পরীক্ষা দিল, বেশিরভাগ ছাত্রছাত্রী ডে শিফটে পরীক্ষা দেয়, তাদের প্রশ্নপত্র কিন্তু ইউনিভার্সিটি একটু চেপে করেছে। এবার অনেকে তোমরা বলছো বা তোমাদের অনেকে বোঝানো হয়েছে হয়তো যে সেকেন্ড সেমিস্টার থেকে প্রশ্ন এসেছে, আদৌ নয়, সেকেন্ড সেমিস্টার থেকে কোনো প্রশ্ন তোমাদের সিলেবাসে দেওয়া হয়নি। ক্যালকাটা ইউনিভার্সিটি অত হালকা ব্যাপারে নেয় না, আর এইচএসের লেভেলের প্রশ্ন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি করে না। ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে এবং সেখানে ভালো পড়লে তবেই তুমি উতরাতে পারবে, না হলে কিন্তু সমস্যা হবে, সেটা পাস অর্থাৎ এমডিসি কোর্সে হোক বা তোমার অনার্স কোর্সে হোক। তোমরা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী, তাই তোমাদের এত কথা আমি বললাম। এবার প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমরা প্রশ্নপত্রের সমাধান। এবার তোমরা প্রশ্নপত্রের সমাধান দেখো, আর তোমাদের জন্য টাইপ করে দেওয়া হয়েছে। প্রশ্নটা ঠিকভাবে তোমরা দেখতে পাচ্ছিলে না, বুঝতে পারছিলে না, সেই কারণে টাইপ করে দেওয়া হয়েছে। ওই জন্যই আমাদের ক্লাস আসতে বা ভিডিও আসতে একটু সময় লাগে, কারণ এতগুলো প্রশ্ন এইভাবে টাইপ করতে একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে। আমাদের টিম থেকে
টাইপ করবে, তারপরে তোমাদের আর কি প্রোভাইড করব। আর আরেকটা বিষয় তোমাদের বলি, যে তোমরা অনেকে বলছো যে ফ্রি পিডিএফ বা পিডিএফ দিতে। আমাদের দেখো ফ্রি পিডিএফের কোনো ব্যবস্থা নেই, তাতে যারা সঙ্গে থাকতে চাও থেকো, কারণ প্রথম সেমিস্টার তোমরা সবে, সেই কারণে একটা ক্লিয়ার বিষয় তোমাদের জানার দরকার যে আমাদের যেহেতু পেড ব্যাচ চলে, অর্থাৎ মানে আমাদের টাকা নিয়ে ক্লাস করানো হয় বা আমাদের সেরকমভাবে ক্লাস হয়, তাহলে আমরা যদি ফ্রি পিডিএফ প্রোভাইড করি, তাহলে যারা ক্লাস নিচ্ছে তারা তারা কি করবে, তারা বলবে সব কিছু যদি ফ্রিতে পেয়ে যাচ্ছে তাহলে আমরা টাকা দিয়ে ক্লাস করছি কেন। সেই কারণে ঠিক আছে, আমাদের কোনো ফ্রি পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয় না। একটা কপি স্টাডি চ্যালেঞ্জ সে বারবার উল্টো পাল্টা করে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাই যে ফ্রি পিডিএফ দিতে বলো, ফ্রি পিডিএফ দিতে বলো। আমাদের ফ্রি পিডিএফ দেওয়ার ব্যবস্থাই নেই। আর ওই কপি স্টাডি চ্যালেঞ্জ স্টুডেন্টকে দিয়ে নোট কেনাচ্ছে আমার কাছ থেকে, নোট কিনে কি করছে, সে সেল করছে। ঠিক আছে, সে ধরো একটা নোটস কিনলো, তার তো নিজের নোটস লেখার ক্ষমতা নেই, ঠিক আছে, সে নোটস কিনে বিভিন্নভাবে উল্টো পাল্টা কথা বলছে বা আমাকেও পার্সোনালি আক্রমণ করেছে। পরবর্তীকালে হয়তো তোমাদের আমি স্ক্রিনশটগুলো সেগুলো দেখাতে পারি। যাই হোক, আজকে প্রশ্নপত্রের সমাধান দেখো। তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে তাই এতগুলো কথা বললাম আমি, ঠিক আছে। এখানে প্রথম প্রশ্ন ছিল নিম্নোক্ত কোন উদাহরণটি ইনসিটু সংরক্ষণের অন্তর্ভুক্ত নয়। এখানে দীর্ঘই দাগের অপশানটা সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে, অর্থাৎ জাম প্লাজম সংরক্ষণ। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ। দেখো এক্সোটিক প্রজাতির অনুপ্রবেশ। এই যে প্রশ্নটা তোমরা যারা আমার কাছ থেকে পিডিএফ নিয়েছো, এই প্রশ্নটা কিন্তু তার মধ্যে ছিল, প্রথম প্রশ্নটা ছিল না, প্রথম প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে তাই ছিল না। তারপরে প্রশ্ন ক্লাইম্যাক্স কমিউনিটি, এটাও একটা সহজই প্রায় প্রশ্ন, এটার অ্যান্সার হবে ইকোলজিক্যাল সাকসেশন। পরের প্রশ্ন বন্যা নিয়ন্ত্রণের জন্য নিম্নোক্ত কোনটি আদর্শ নয়। এই প্রশ্নটাও একটু ঘুরিয়ে এসছে, তবে সাজেশনের মধ্যে ছিল নদীর প্রাকৃতিক গতিপথ অবরুদ্ধ করা। তারপরে MABP এর পুরো কথা কি, ম্যান ও বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এই যে প্রশ্ন, এই প্রশ্নও আমার সাজেশানে ছিল না। তোমরা যারা মানে স্টাডি মেটেরিয়াল নিয়েছো তোমাদের কথাই বলছি, এটা সাজেশানে আমার ছিল না। তারপরে এখানে লাভ ক্যানেল একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি, কারণ রাসায়নিক দূষিত ভূগর্ভস্থ জলের দূষণ, ঠিক আছে, এটাও আমার সাজেশানে অর্থাৎ পিডিএফে ছিল না। পরের প্রশ্ন এমফাইসিস যে অঙ্গের সমস্যা ঘটায়, ফুসফুসের সমস্যা ঘটায়, এটা পিডিএফে ছিল। সিএফসির একটি রাসায়নিক যৌগ যা খুব সম্ভবত ওজোন স্তর হ্রাস করে, এটাও তোমরা জানো, এটাও ছিল। ইউটোফিকেশন জড়িত আছে জলের দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়া। দেখো এবার ছিল না, লাস্টে ওই 50টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম, তোমরা অনেকে শেষ মুহূর্তে ওই 50টা প্রশ্ন দেখে গেছো। তো 50টা প্রশ্নের মধ্যে থেকে কমন পাওয়া মুশকিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে আমি রেখেছিলাম, কিন্তু সেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে সেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়নি। ক্যালকাটা ইউনিভার্সিটি ভেবেছে যারা ছাত্রছাত্রীদের একটু মানে সমস্যায় ফেলা যাক, যে ছাত্রছাত্রীদের একটু কি পড়েছে দেখা যাক, সিলেবাসটা পড়েছে কি না দেখা যাক। অ্যাকচুয়ালি কি হয়, অনার্সের ছাত্রছাত্রীরা পড়বে কি করে, তারা অনার্সের সাবজেক্ট নিয়েই ব্যস্ত। এবং প্রথম সেমিস্টার যখন কলেজে পরীক্ষা দেয় ক্যালকাটা ইউনিভার্সিটির, তখন ক্যালকাটা ইউনিভার্সিটির হাব ভাব বোঝা তাদের পক্ষে অত সম্ভব নয়। তারা এইচএস দিয়ে কলেজে এসছে, তারা এইচএসের ধাঁচে পড়াশোনা করে, কিন্তু এটা কলেজ, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি, এখানে পড়াশোনার লেভেল হাই করতে হবে এবং সেক্ষেত্রে সঠিক গাইডেন্সেরও প্রয়োজন আছে, না হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এখনকার দিনে খুব টাফ ব্যাপার। তারপরে প্রশ্ন আছে মিনামাটার রোগের কারণে যে টক্সিকের জন্য হয় মিথাইল মার্কারি, এটা তো ডাইরেক্ট প্রশ্ন এসেছে সাজেশন থেকে। এবার 2 নম্বরের প্রশ্ন কি এসেছে কি আসেনি সেটা দেখে নাও। প্রথম প্রশ্ন জল দূষণের দুটি নন পয়েন্ট সোর্সের উদাহরণ দাও। ঠিক আছে, এই প্রশ্নটা জল দূষণের দুটি কারণ যে আছে সেই কারণই লিখে দিলে এখানে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, জল দূষণের দুটো কারণ। ঠিক আছে, এবার তারপরে খাদ্য শৃঙ্খল খাদ্য জালের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা তো সাজেশানে ছিল, আমি 2 নম্বরের প্রশ্নের যে করিয়েছিলাম সেখানেও ছিল। ওয়েস্ট মানে বর্জ্য, ঠিক আছে, দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে কেন, এটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই প্রশ্নটাও ছিল। তারপরে মৃত্তিকা দূষণ কিভাবে রোধ করা যায়, এই প্রশ্নটাও সাজেশনে ছিল। তারপরে কখন ভূমি মৃত্তিকার জন্য ইনসিটু প্রতিকার ব্যবহার করবে উদাহরণ দাও, এই প্রশ্নটা আমার সাজেশনে ছিল না। ঠিক আছে, পরের প্রশ্ন প্রাকৃতিক ও রাসায়নিক বিপর্যয়ের একটি উদাহরণ, এই প্রশ্নটাও সাজেশনে খুব ভালো করেছিল।
পরিবেশ নৈতিকতার গুরুত্ব অর্থাৎ মানে এনভায়রনমেন্টাল এথিক্স, এটাও ছিল সাজেশানে। উদ্ভিদ ও পানির এক্সিটু সংরক্ষণের উদাহরণ, এটা সাজেশানে ছিল। তারপর মিশন লাইফ সম্পর্কে, এটাও সাজেশানের মধ্যেই ছিল। তারপর কতগুলি এসডিজি এবং যে কোনো দুটি এসডিজির নাম উল্লেখ করো, অর্থাৎ কতগুলি এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 17টা। এই প্রশ্নটা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল দিত, এটা যদি ফুল ফর্মটা লিখে দিত, তাহলে তোমরা অনেকেই হয়তো অ্যান্সারটা করে আসতে পারতে। অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কতগুলো, এরমভাবে যদি প্রশ্নটা আসতো, এটা তোমরা অ্যান্সার করে আসতে পারতে। জানো তোমরা এটা সাজেশানে ছিল, এটা আমি করিয়েছিলাম, তবে প্রশ্নটা ঘুরিয়ে এসেছে, সেই কারণে অনেকে লিখতে পারোনি। চিপকো আন্দোলন, এটা ডাইরেক্ট প্রশ্ন, এটা একদম সহজ প্রশ্ন। মল্টিক প্রোটোকল, এটাও সহজ প্রশ্ন ছিল। ঠিক আছে, এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি? 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দেখো, 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যেটা এসেছিল, বাস্তুতান্ত্রিক ও মানুষের ব্যবহারজনিত অরণ্য সম্পদের উপকারিতা লেখো। তারপর দেখো, অল্টারনেটিভ এনার্জি ভারতের জন্য গুরুত্বপূর্ণ কেন? পুনর্নবীকরণ অযোগ্য শক্তির দুটি প্রধান সমস্যা। তারপরে নাইট্রোজেন চক্র এর তাৎপর্য সংক্ষেপে বিবৃত করো। তারপরে আছে কোরাল এর মৃত্যু বলতে, কোরাল মৃত্যু বলতে কি বোঝো, এর গুরুত্বপূর্ণ কারণ। তারপরে হচ্ছে ভারতের যে কোনো 4টি বায়ো জিওগ্রাফিক্যাল অঞ্চলের নাম এবং তাদের বৈচিত্র্য আর এন্ডিমিজ প্রজাতি। আর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। এখানে যদি দেখো যে আমার সাজেশনের মধ্যে থেকে এখানে দুটো তুমি প্রশ্ন ডাইরেক্ট কমন পাবে, এই দুটো প্রশ্ন ডাইরেক্ট কমন পাবে, এবং তারপরে এখানে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা তুমি হয়তো লিখে আসতে পারতে যদি আমার সাজেশন ফলো করতে প্রথম থেকে। তবে শেষ মুহূর্তে যারা সাজেশন দেখেছো, সেখানে তো প্রশ্নের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কটা প্রশ্ন আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা আর একটা 6টা। এবারে 6টা প্রশ্ন এবং 3টে সেট, তাহলে এখানে 18টা প্রশ্ন দাঁড়াচ্ছে। বুঝতে পারছো? 18টা প্রশ্ন দাঁড়াচ্ছে। তাহলে 18টা প্রশ্ন দাঁড়ালে, যদি তোমাকে 18টা প্রশ্ন পরীক্ষার জন্য 18টা প্রশ্ন আসে প্রশ্নপত্রে, তোমাকে এর ডবল যদি প্রশ্ন মানে তৈরি করে যাও, তাহলে কত 36টা প্রশ্ন তোমাকে তৈরি করে যেতে হবে 5 নম্বরে, তবে তুমি 100% গিয়ে কমন পেতে পারো। কারণ 18টা প্রশ্ন কোয়েশ্চেন পেপারে শুধু থাকে, তার ডবল তো 36টা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মানে পরিবেশবিদ্যা সাবজেক্টের এটাই হচ্ছে লজিক, না হলে কিন্তু সমস্যা আছে। আর যারা তোমরা কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের পরীক্ষা দেবে, তোমাদের যেভাবে সাজেশান আমি দিয়েছি শেষ মুহূর্তের সাজেশান, ওগুলো ফলো করে যাও। বিশেষ করে 51 ক নম্বর ধারা অর্থাৎ মৌলিক কর্তব্য, এই প্রশ্নটা কোনো একটা শিফটে তো আসবেই, এবং যেগুলো যেভাবে বলেছি করো, আশা করি তোমরা উপকৃত হবে।